প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমি আলোচনা করব আসলে আমরা বাংলাদেশি, আমরা স্বাধীনতার জন্য সেই যুগ যুগ ধরে আমরা লড়াই করে আসছি। 1971 সালের আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তো আমরা কতটুকু স্বাধীনতা অর্জন করেছি, কতটুকু স্বাধীন হইলাম, মূলত এই বিষয়টা নিয়ে আমার আজকে আলোচনার বিষয়। আপনারা জানেন, নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে সেই ইংরেজ সরকার আমাদের এই ভারত উপমহাদেশকে 200 বছর শাসন করছে। সেই শাসন আমলে আমরা গল্প শুনি, তিতুমিরের বাঁশের কেল্লার গল্প শুনি, আমরা কবি নজরুলের শানিত কলমের লেখনীতে বিদ্রোহের কবিতা আবৃত্তি করি, কিন্তু আসলে আমরা স্বাধীনতার স্বাদ আজও আমরা পাইনি। ব্রিটিশ আমলে তখনকার সময় জমিদারদেরকে তারা জমি ইজারা দিত এবং এই জমিদাররা কৃষকদেরকে তারা চড়া মূল্যে জমি ইজারা দিত এবং কৃষকরা দেখা গেছে সারা বছর তারা মাঠে কাজ করত। মাঠে কাজ করার পরে যে ফসল উঠত, সে ফসলের সিংহভাগ জমিদাররা নিয়ে যেত। এইসব গল্প আমরা জানি। সেই আপনারা যোগ গল্প পড়ছেন, যে গল্পটা পড়লে সবার চোখে পানি এসে যায়। আমরা সেই গল্প পড়ছি। তো দেখা গেছে ব্রিটিশ শাসন আমলে আমাদের অঞ্চলে কৃষি নির্ভর ছিল এবং কৃষিকাজই বেশি ছিল, যে কারণে সরকারের আয়ের উৎস ছিল একমাত্র কৃষকরা। এই জন্য কৃষকদের উপরেই এই অত্যাচার বেশি হইত। এরপর 200 বছর তারা এই শাসন শোষণের করার পরে তারা এদেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু তারা এদেশ থেকে বিতাড়িত হইলেও তাদের যেই নিয়ম কানুন, তাদের যেই নীতিমালা, সেই নীতিমালা কিন্তু তারা এদেশে রেখে গেছে এবং সেই নীতিমালার উপরেই নির্ভর করে, তাদের সেই নিয়ম নীতির উপরেই থেকেই পাকিস্তান আবার 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই উপমহাদেশ শাসন করছে এবং শোষণও করছে। 200 বছর এই উপমহাদেশের মানুষ যে কারণে রক্ত দিয়েছে, যে কারণে তারা বিভিন্নভাবে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু 1947 সালের পর থেকে আসলে সেই পরিপূর্ণ স্বাধীনতা কিন্তু আমরা পাইনি। এরপরে আসলো 1971 সাল। বাংলার মানুষ তারা সব কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়লো। তারা নিজেদের বুকের রক্তে নদীকে রঙিন করে ফেললো। 30 লক্ষ লোক শহীদ হইল, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হইল স্বাধীনতার জন্য। কিন্তু 71 সালে সেই স্বাধীনতা যুদ্ধের পরপরই আমরা কি দেখলাম, যে সেই একটা ভয়াবহ পরিস্থিতি, যে ভয়াবহ পরিস্থিতি মানুষ সেই ব্রিটিশের যে শাসন আমল, সেই শাসন আমলের চেয়েও ভয়ঙ্কর শাসন আমল আমরা দেখলাম 71 থেকে 75-এর ক্ষমতার একছত্র ক্ষমতার অবসান হইল। আবার মানুষ মনে করলো এবার আমরা হয়তো স্বাধীনতা উপভোগ করতে পারবো, এবার হয়তো আমরা মুক্তি লাভ করতে পারবো। কিন্তু দেখা গেল কি, ব্রিটিশ তারা যেই সংবিধান রেখে গেছে, তাদের যেই নিয়ম নীতি রেখে গেছে, সেই সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনা হইতেছে। ব্রিটিশের যে সংবিধান,
এই সংবিধান ছিল প্রজাদেরকে নির্যাতন করার সংবিধান, প্রজাদেরকে শাসন করার, শোষণ করার সংবিধান। সেই সংবিধান তারা আমাদের কাছে রেখে গেছে। আর আমরা সেই সংবিধান অনুযায়ী আমাদের শাসক যারাই আসছে তারা সেই সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করছে, এবং দেশ পরিচালনা করতে গিয়ে তারা সবাই জনগণের সেই সেবক হইতে পারে নাই, তারা সবাই জনগণের শাসক হইছে। এই জন্য আমি আগের ভিডিওতেও বলছিলাম যে যদি আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে চাই, স্বাধীনতা লাভ করতে চাই, তাহলে সেই ব্রিটিশের যেই সংবিধান, ব্রিটিশ যেই সংবিধান রেখে গেছে সেই সংবিধান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের এমন একটা সংবিধান তৈরি করতে হবে যে সংবিধানের ভিতরে কোনো উঁচু নিচু থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটি সংবিধান আমাদের দরকার। এখন বর্তমান বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আমরা যে সমস্যার সম্মুখীন হইতেছি, এই সমস্যা কিন্তু আসলে সেই জমিদার আমলে, সেই ব্রিটিশ আমলেও এরকমের সমস্যা ছিল না। যেমন আপনারা জানেন যে লঞ্চ ঘাট সরকার ইজারা দেয়। সরকার যদি ইজারা দেয় 1 কোটি টাকায়, আবার আর এক হাত টেনে 2 কোটি টাকায়, এই টাকা জনগণের কাছ থেকে যেভাবে ব্রিটিশ সরকার সাধারণ কৃষকদের উপরে অত্যাচার নির্যাতন করে তারপর খাজনা আদায় করত, তার চেয়েও বেশি অপমান অপদস্থ করে এই লঞ্চ ঘাটে মানুষদেরকে হয়রানি করে 1 কোটি টাকায় তারা ইজারা নিয়ে 10 কোটি টাকা তারা কামাই করে। এটা সেই ব্রিটিশ আমলের কৃষকদের উপরে যেই নির্যাতন, সেই নির্যাতনকেও হার মানায়। তো আমরা বলতে চাই, সরকারের নদীতে লঞ্চ চলে, যাত্রীরা লঞ্চে উঠবে, লঞ্চ মালিকরা সরকারকে ট্যাক্স দেয়। আমি কেন ঘাটে টাকা দেব? ঘাটে কেন ইজারা হবে? ঘাটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের, এটা সরকার দেখবে, এবং সরকার লঞ্চ মালিকদের কাছ থেকে ট্যাক্স নেবে, নদী সরকারের। কিন্তু সাধারণ মানুষ যদি সরকারের কাছ থেকে এতটুকু সেবা না পায়, তাহলে আমরা শুধু ভোট দেব আর নেতা তৈরি করব, আর সাধারণ মানুষ এইভাবে হয়রানির শিকার হবে। তদ্রূপ খেয়াঘাট, বাংলাদেশের যত খেয়াঘাট আছে এমন কোনো খেয়াঘাট নাই। এই খেয়াঘাটের অবস্থা কি? এক শ্রেণীর সুবিধাভোগী মানুষ, তারা ইজারা আনে, ইজারা আনার পরে তারা আবার আরেকজনের কাছে বিক্রি করে। সে আবার কিছু টোকাই ছেলেপেলে বা অশিক্ষিত নিম্ন শ্রেণীর কিছু ছেলেপেলে তাদেরকে দিয়ে খেওয়া পরিচালনা করে। এই খেওয়ায় অনেক সম্মানিত মানুষ তারাও অপদস্থ হয়। অনেক সময় চুপচাপ ওরা যা বলে তাই শুনতে বাধ্য হয়। এই জন্য তো বাংলাদেশ স্বাধীন হয় নাই। আমরা স্বাধীনতার কি পেলাম? এজন্য আমি সাধারণ মানুষের কথা বলি, এটা সাধারণ মানুষের মনের কান্না। যখন একজন মানুষ তার মেহমান, গেস্ট, নূতন বউ, এমনকি নূতন বউ নিয়ে খেয়া পার হইতে যায়, তখন দেখা গেছে কি এই খেয়াঘাটের আশেপাশের লোকজন, সেই ইজারাদারের যেই বাজে লোকজন, তারা সেই এমনভাবে ব্যবহার করে, এমনভাবে কথাবার্তা বলে, তখন আসলে নিজেদের কাছে মনে হয় যেন আসলে আমরা স্বাধীন না। কিসের স্বাধীন? সেই জমিদাররা যেইভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করছে, এরপর পাকিস্তান যেভাবে অত্যাচার নির্যাতন করছে, আজকে সারা বাংলাদেশের লঞ্চঘাট, খেয়াঘাট, বাস টার্মিনালের ইজারাদাররা ঠিক একইভাবে শোষণ নির্যাতন করতেছে। তো বর্তমান সরকার তারা অনেক কিছু সংস্কার করতেছে, শুনি সংস্কার, কিন্তু আসলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের যে সংস্কার, এমন কোনো সংস্কার আমরা দেখতে পাইতেছি না। সেই আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকার
শেখ হাসিনা সরকারকে আমরা ফেসিস্ট বলি, শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন করছে, সব ঠিক আছে, কিন্তু সেই শেখ হাসিনার সময় যেই সব মানুষ খেয়াঘাটের ইজারা নেছে, লঞ্চ ঘাটের ইজারা নেছে, বাস টার্মিনালের ইজারা নেছে, আজকে আবার একটু হাত পরিবর্তন, তারাই পিছনে তারাই আছে, আবার তারাই সেই লঞ্চ ঘাট, খেয়াঘাট, বাস স্ট্যান্ড তারা আবার ইজারা নিতেছে আর সাধারণ মানুষকে এইভাবে হয়রানি করতেছে। এই জন্য বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সারা বাংলাদেশের সমস্ত খেয়াঘাট এবং লঞ্চ ঘাটের ইজারা, বাস টার্মিনালের ইজারা তুলে দেওয়া হোক। এখান থেকে সরকারের হয়তো 100 কোটি টাকা ইনকাম হয়, আপনি আমাদের কাছ থেকে আরো ট্যাক্স বাড়াইয়া যারা লঞ্চ মালিক, বাস মালিক এবং যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আছে, আপনি তাদের সাথে আলোচনা করেন, আপনি ট্যাক্স বাড়ান, আপনারা ট্যাক্স বাড়ান, কিন্তু আমাদের সম্মানহানি করেন না কোনোভাবেই। আমরা আমাদের আত্মসম্মান নিয়ে আমাদেরকে বাঁচতে দেন। এই সারা বাংলাদেশের লঞ্চ ঘাট, খেয়াঘাট এবং বাস টার্মিনালের ইজারা উঠাইয়ে দেন। এতে করে বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, কারণ এই সমস্ত জায়গায় যত চাঁদাবাজি, যত মাদকদ্রব্য চালান, সবকিছু এখানে যারা ইজারাদার থাকে তারা এতটাই প্রভাবশালী হয় যে সবকিছু তাদের নিয়ন্ত্রণে হয়। এই জন্য সারা বাংলাদেশ থেকে ইজারা তুলে দিলে এটা বর্তমান সরকারের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যেমন আব্রাহাম লিঙ্কন সেই বিশ্বের দাস প্রথা, একটা সময় মানুষ কেনা বেচা হইতো, দাস প্রথা বিশ্বের দাস প্রথা বিলুপ্ত করছে আব্রাহাম লিঙ্কন। আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনি সারা বাংলাদেশের ইজারা উঠাইয়ে দিয়া আপনি মানুষের অন্তরের ভিতরে বেঁচে থাকবেন। আপনি আপনার মৃত্যুর পরেও আপনি সাধারণ মানুষের অন্তরে বেঁচে থাকবেন, স্বর্ণ অক্ষরে আপনার নাম লেখা থাকবে। তো আমি সকলের কাছে অনুরোধ করব, আজকের আমার এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভিডিওটা পৌঁছে, এবং আপনারা সবাই যার যার স্থান থেকে, যার যার ফেসবুক পেজ থেকে আপনারা একই দাবি তুলুন, সারা বাংলাদেশের ইজারা উঠাইয়ে দেওয়া হোক, তাতে চাঁদাবাজি এবং মাদক ব্যবসা বন্ধ হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।